প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ডেইলি স্টারের নিয়মিত আয়োজন স্টার ডিসকোর্সের আজকের পর্বে। আমরা নির্বাচনোত্তর বাংলাদেশে কী ধরনের চ্যালেঞ্জ সরকারের জন্য, নতুন সরকারের জন্য অপেক্ষা করছে সেটি নিয়ে কথা বলবার জন্য লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে দুজন অতিথিকে যুক্ত করেছি। আমাদের আজকের অতিথি ডক্টর বিরূপাক্ষ পাল। তিনি অধ্যাপক স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক কোর্টল্যান্ডে এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ, একসময় বিতর্কের সঙ্গে যুক্ত ছিলেন, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের অন্যতম প্রতিষ্ঠাতা সভাপতি। এবং আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ নিয়ামত এলাহি। তিনি যুক্তরাষ্ট্রের কুইনিপিয়াক ইউনিভার্সিটির অধ্যাপক, সেখানে তিনি ইন্টারন্যাশনাল বিজনেস পড়ান এবং তিনি নিজেও বাংলাদেশের যে বিতর্ক আন্দোলন, সেই বিতর্ক আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। সাবেক ছাত্রনেতা, ডাকসুর সাহিত্য সম্পাদক ছিলেন এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির প্রতিষ্ঠাতা, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের প্রতিষ্ঠাতা মহাসচিব। আজকের এই অনুষ্ঠানে আমরা আসলে যে চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলবো তার শুরুতেই আমি আসলে জানতে চাইব দুজন অতিথির কাছে যে মূল চ্যালেঞ্জগুলো কি, তারপরে আমরা আলোচনার গভীরে প্রবেশ করব। আমি প্রথমেই ডক্টর বিরূপাক্ষ পাল আপনার কাছে আসতে চাই। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে বিজয়ী দল নির্বাচনে বিএনপির যিনি প্রধান তারেক রহমান একটি প্রেস কনফারেন্স করেছেন শনিবার, এবং সেই প্রেস কনফারেন্সে তিনি অনেকগুলো বিষয় বলেছেন, সেটির হয়তো বিস্তারিত আলোচনার সুযোগ রয়েছে। কিন্তু আসলে সেই অর্থে চ্যালেঞ্জ কোনগুলো সেগুলো তিনি ওভাবে উল্লেখ করেননি, কিন্তু তিনি বলেছিলেন যে তার প্রায়োরিটি কোনগুলো। আপনি একজন লেখক হিসেবে, গবেষক হিসেবে এবং বাংলাদেশকে আপনি যেভাবে দেখছেন, তাতে করে প্রধান চ্যালেঞ্জ কি বা কোনগুলো, সেগুলো যদি আপনি শুরুতে বলেন, তারপরে আমরা বিস্তারিত আলোচনা প্রবেশ করব। ডক্টর বিরূপাক্ষ পাল। ধন্যবাদ বুলবুল হাসান। আসলে আমি একটু শুরু করতে চাই, ছোটবেলায় একটা কবিতা পড়তাম যে ওই যে মাঝি এবং বাবু, তখন বাবু মাঝিকে নানান প্রশ্ন করছে যে তুমি কি এটা জানো সেটা জানো, মাঝি বলে জানি না। তখন ঝড় উঠলো, তখন দেখা গেল যে বাবু সাঁতার জানে না, তখন মাঝি বলল তোমার জীবন 16 আনাই মিছে। তো ব্যাপারটা হচ্ছে কি, অর্থনীতিকে আমরা শুধু আলাদা অর্থনীতি হিসেবে দেখলে ভুল হবে। অর্থনীতি তো সমাজবিদ্যার অংশ। সমাজটা যদি শান্ত না থাকে, সমাজটা যদি সুস্থির না থাকে, তাহলে কোনো কিছুই হয় না। তো বিগত সরকারের সবচেয়ে বড় ব্যর্থতাটা ছিল যে এটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা সবচেয়ে খারাপ অবস্থায় ছিল। কারণ এটা আমার কথা না, সাংবাদিক আনিস আলমগীর, যিনি বর্তমানে কারারুদ্ধ আছেন, তিনি বলেছেন যে জিরো গ্রোথ, জিরো এমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো ল অ্যান্ড অর্ডার, এটি হলো 3-0 তত্ত্ব। তো আমি ততটুকু বলবো না, কিন্তু ল অ্যান্ড অর্ডার যে খারাপ হয়েছিল এটা জাতিসংঘের রিপোর্টে আছে এবং পৃথিবীর অন্যান্য রিপোর্টগুলোতে আছে। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ল অ্যান্ড অর্ডার যদি ঠিক করা যায়, তাহলে দেশের যে অন্য যত রকম অর্থনৈতিক সমস্যাগুলো আছে সেগুলি কিভাবে অ্যাড্রেস করা যাবে সেটা পলিসির মাধ্যমে নির্ধারণ করা যায়। যেমন গত 1.5 বছরে প্রায় 2% প্রাইভেট সেক্টর গ্রোথটা কমে গেছে। এটা 2% হওয়া মানে $500 বিলিয়ন মধ্যে যদি 2% কমে যায়, তাহলে সেটা প্রায় $10 বিলিয়ন মতো আসে। তো এখন আপনারা দেখুন যে এই সরকারের ধরুন বিনিয়োগ উপদেষ্টা আশিক চৌধুরী ওই বাইরে থেকে লোকজন ডাকছেন, 400 প্রতিনিধি নিয়ে আসছেন সারা পৃথিবী থেকে, তো কত কিছু মিলিয়ন আসে, মিলিয়ন। কিন্তু দেশের ভেতরের মানুষেরই যদি প্রায় $10 বিলিয়ন বিনিয়োগ কমে যায়, সেটা খুব একটা বড় চ্যালেঞ্জ। এই ধাক্কাটা আমি মাত্র 2 দিন আগে বণিক বার্তা একটা লেখায় লিখেছি যে অতীতেও অন্তর্বর্তী সরকার ছিল বা তত্ত্বাবধায়ক সরকার ছিল, অতীতেও দেশে একটা গণঅভ্যুত্থান হয়েছে, অতীতে কোভিডও ছিল, কোনো একটা সময়েই এত বড় প্রাইভেট সেক্টর গ্রেড গ্রোথটা এতটা নিচে নামেনি। আর একটা কথা আছে যে সস্তা কথায় চেরা ভেজে না, মানে আপনি যদি প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট না করেন, গ্রোথ তো পাবেন না। এজন্য গ্রোথ যেটা এর আগের অর্থ বছরে এসেছিল, কোভিডের বছর বাদ দিলে, এটা 33 বছরের মধ্যে কম, 3.9% গ্রোথ, এবং বিশ্ব ব্যাংকের হিসাবে এটা 3.3-তে এরকম। তো এই জায়গাটায় চ্যালেঞ্জটা ইনভেস্টমেন্টের সাথে গ্রোথের একটা সম্পর্ক আছে, কিন্তু ফার্স্ট হলো ল অ্যান্ড অর্ডার। আচ্ছা, ল অ্যান্ড অর্ডার নিয়ে ডক্টর বিরূপাক্ষ পাল একটা বিষয় আপনার সামনে তুলে ধরতে চাই যে আজকের শনিবারের প্রেস কনফারেন্সে তারেক রহমান যেটি বলেছেন, যে কোনো মূল্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে, বেআইনি কার্যক্রম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না, দুর্বলের উপর আক্রমণ মেনে নেওয়া হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে আইন শৃঙ্খলার এই বিষয়টা যে ঠিক করতে হবে, সেটা আমি ধরে নিচ্ছি যে তিনি নিজেও বুঝতে পারেন বা অনুভব করতে পারেন, কিন্তু সেটাকে একটা অর্ডারে নিয়ে আসাটা কতটুকু সহজ হবে তার জন্যে?
আসলে কি জানেন, এগুলো একটা পারসেপশন। যেমন করাপশন বলে কোনো সংখ্যা পাওয়া যায় না, মানুষের কাছে বলা যায় না তুমি কত টাকা ঘুষ খেয়েছো, এটা পারসেপশন থেকে একটা ইন্ডেক্স হয়। তো মানুষের এখন কিন্তু একটা স্বস্তির পারসেপশন আসছে যে আমি তো একটা সত্যিকার অর্থে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় থেকে উঠে আসা ছেলে, আমেরিকা থাকি কিন্তু আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা হয়, তারা যতটা শঙ্কিত ছিল গত সময়টার মধ্যে, এখন এই কালকে নির্বাচনের পর থেকে তাদের মধ্যে একটা স্বস্তি। এবং আপনি দেখুন নির্বাচনের পরে যে ভাঙচুর বা এরকম একটা ব্যাপার কিছু হয়নি, এবং তারেক রহমান একজন যোগ্য নেতা হিসেবে বলেছেন যে বিজয় মিছিলও তোমরা করবে না। হুম মানে হুম জিনিসগুলো তিনি টের পাচ্ছেন যে বিজয় মিছিল করার তার দাবি আছে, কিন্তু বিজয় মিছিল করলে যে সেখানে আবার একটা কাউন্টার অ্যাটাক হয় সেই জিনিসটা, তার মানে খুব আহ, শক্তভাবে যদি একজন সরকার প্রধান বা হবু সরকার প্রধান হুম হুম আহ, বার্তা দিতে পারেন যে আমি এই জায়গাটা বরদাস্ত করব না, তাহলে কিন্তু মানুষ প্রশ্রয় পায় না। প্রশ্রয় কখন পায়? যখন দেখা যাচ্ছে যে মব কালচারের জন্য মব নেতারা ঘোষণা দিয়ে 18 ঘন্টা পরে জিনিসটাকে ভাঙছেন, তার মধ্যে কিছু হচ্ছে না, হুম হুম। পুলিশও মোবিলাইজ করছে মিলিটারি। সুতরাং আমি মনে করি মেসেজটা ভেরি ইম্পর্টেন্ট, মেসেজ যে বার্তাটা দিতে পেরেছেন সেটা, এবং আপনি সেই বার্তাটা শক্ত হলে সবকিছুই স্টেবল হয়। যেমন ধরুন চীনে যখন তিয়েনানমেন স্কোয়ারে একটা বিরাট ম্যাসাকার হলো, এটা কিন্তু হুম আমরা সমর্থন করি না, হুম কোনোভাবেই করি না, হুম হুম কিন্তু চীন কিন্তু একটা বার্তা দিতে পেরেছিল যে আমরা কিন্তু আমার মতোই থাকবো, আমি কমিউনিস্টই থাকবো এবং এখানে কোনো ধরনের টলারেন্স সৃষ্টি করা হবে না। এবং তারপর চীনে ব্যাপক বিদেশি বিনিয়োগ হয়েছিল হুম হুম এবং ওই সময় একটা স্পাইক হয়েছিল। আমার কথাটা হচ্ছে যে তারেক রহমান যে বার্তাটা দিতে পেরেছেন, এবং তিনি কিন্তু কোনো প্রতিহিংসামূলক কথা বলছেন না যে অমুককে, এমনকি বিতাড়িত আওয়ামী লীগের নেত্রীর নামও উল্লেখ করেন না মনে হয়। মানে এটা 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 আমার কাছে তার মধ্যে একটা ম্যাচুরিটি, এবং আমি মনে করি পলিটিক্যাল একটা টলারেন্স, এবং তিনি বুঝতে পারছেন যে তার মাথায় অনেক দায়িত্ব আছে, দায়িত্বশীল কথা বলছেন। এবং আসার পরও উনি 3 ঘন্টা কোনো ভাষণ দেন না, উনি 18 মিনিটের ভাষণ দিয়েছেন দেশে নেমে। এবং সে থেকেই মনে হচ্ছে 25শে ডিসেম্বর থেকেই দেশের মধ্যে রাজনীতিতে একটা ভিন্ন হাওয়া বইছে। রাজনীতি সুস্থির অবস্থায় এবং শক্তিশালী অবস্থায় আসলে অর্থনীতি অবশ্যই শক্তিশালী অবস্থায় আসবে বলে আমার বিশ্বাস। ডক্টর বিরূপাক্ষ পাল, আপনার কাছে আসবো আবারও। আপনি অর্থনীতির অধ্যাপক এবং অর্থনীতির কোর বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, কিন্তু তার আগে ডক্টর মোহাম্মদ নিয়ামত এলাহি, আপনার কাছে আমি একটু জানতে চাই যে ডক্টর পল প্রধান প্রতিবন্ধকতা হিসেবে দেখছেন যে এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন স্টেবিলিটি। তো আপনি নিজে ইন্টারন্যাশনাল বিজনেস পড়ান, বাংলাদেশে আপনি বড় হয়েছেন, বিশ্ববিদ্যালয় পড়েছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং ছাত্র রাজনীতি করেছেন। আপনার কাছে কি মনে হয় যে এই যে যে প্রত্যাশাটা যে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা একটা নির্বাচিত সরকার এসে ঠিক করে ফেলবে, এটা তো প্রত্যাশা। এই প্রত্যাশা আমরা 91-এর পরে গণতান্ত্রিক যে পথ চলা, অনেকবারই এই আকাঙ্ক্ষার ভেতর দিয়ে আমরা ছিলাম, কিন্তু সেই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। আমার প্রশ্নটা খুব পেসিমিস্টিক শোনালেও আমি একটু আপনার কাছে জানতে চাই যে আপনার কাছে কি অপটিমিজম আছে। ধন্যবাদ বুলবুল। আসলে সবসময় আমাদের প্রত্যাশা আর প্রাপ্তির মাঝে একটা বিরাট ব্যবধান থাকে। হুম হুম তবে এই প্রসঙ্গে বলার আগে আমি প্রথমেই তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এবং আমার পরম শ্রদ্ধেয় বিরুদাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা এমন একটা সময়ে এই অনুষ্ঠানে তোমার সাথে যোগ দিয়েছি যখন বাংলাদেশ নতুন করে আবার গণতন্ত্র উত্তরণের পথে এগোচ্ছে। এ সময় আমাদেরকে অবশ্যই অপটিমিস্টিক হতে হবে, কিন্তু সেই সঙ্গে আবার আমাদেরকে প্র্যাগম্যাটিক হতে হবে। তাই আমি আমার ব্যক্তিগত অভিমত আমি বলছি, আমি কশাসলি অপটিমিস্টিক। এবং আমি বিরুদার সাথে সম্পূর্ণ একমত যে আমাদের 1 নম্বর এজেন্ডা হওয়া উচিত আমাদের নতুন সরকারের, বাংলাদেশের নতুন সরকারের আইন শৃঙ্খলার অবস্থা যেন ধীরে ধীরে উন্নতির দিকে যায় সেটা এনশিওর করা। আমি নিজে সম্প্রতি বাংলাদেশে গিয়েছিলাম এবং আমি যেটা লক্ষ্য করেছি, শহরে গ্রামে গঞ্জে সব জায়গাতেই মানুষের মধ্যে একটা ভীতি কাজ করছে। এবং আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে শুধু বললে হবে না, ওটা ডেলিভারি করতে হবে। আমাদের রোড ম্যাপ কি সেটা একটা আমাদের সুন্দরভাবে একটা রোড ম্যাপ তৈরি করতে হবে। মাইলস্টোন কি হবে আমাদের এ ব্যাপারে সত্যি মনোযোগী হতে হবে। এবং কেন আমি আবার ওই চীনের প্রসঙ্গে ফেরত চাই, বিরুদ্ধে যে উদাহরণটি দিয়েছিলেন তিয়ানানমেন স্কোয়ারের হত্যাযজ্ঞের পরেও প্রচুর বিনিয়োগকারীরা চীনে গিয়েছিলেন, কমিউনিস্ট চীনে, হুম হুম কিন্তু গণতান্ত্রিক ভারতে যাননি। যদিও গণতান্ত্রিক ভারত তাদের পলিটিক্যাল সিস্টেম, তাদের ইকোনমিক সিস্টেম, তাদের যেভাবে তাদের সামাজিক কার্যক্রম সবকিছু ইনভেস্টরদের জন্য কাগজে কলমে ভালো হলেও হুম তারা হুম চায়নাতে কেন গিয়েছিলেন? কারণ চায়নাতে অর্ডার ছিল, ডিসিপ্লিন ছিল। ইনভেস্টররা তারা যতই গণতন্ত্রের কথা বলুক, যতই আইনের শাসনের কথা বলুক,
সেগুলো বাস্তবে তারা খুব একটা আমল দেন না। বাস্তবে তারা সেখানেই বিনিয়োগ করবেন যেখানে তারা কাজ করতে পারবেন। সুতরাং ল অ্যান্ড অর্ডার, রিস্টোরিং ল অ্যান্ড অর্ডার, দ্যাট শুড বি দ্য টপ প্রায়োরিটি অফ দ্য নিউ গভর্নমেন্ট। রাইট। এই ব্যাপারে আমি বিরোধের সাথে সম্পূর্ণ একমত। তবে ল অ্যান্ড অর্ডারের সাথে সাথে আরো কিছু ফ্যাক্টর জড়িত আছে। কখন মানুষ আইন নিজের হাতে তুলে নেয়? যখন মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে, যখন তারা সামনে কোনো আশার আলো দেখে না, যখন কোনো কাজ নেই, যখন পেটে ভাত নেই। তাই নতুন সরকারকে অবশ্যই এই যে দ্রব্যমূল্য স্থিতিশীল করা, সে ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। নতুন কাজ তৈরি করতে হবে। জুলাই আন্দোলন কেন শুরু হয়েছিল? এটা যদিও কোটা সংস্কার বিরোধী আন্দোলন হিসেবে প্রথমে শুরু হয়েছিল, সেই আন্দোলনের একটা মূল কারণ ছিল যে নতুন করে কর্মসংস্থান তৈরি হচ্ছিল না। এখন যদি আমাদের নতুন করে কর্মসংস্থান তৈরি না হয়, যদি অর্থনীতিতে প্রবৃদ্ধি না আসে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে না। এই প্রত্যেকটা ফ্যাক্টর তারা সব ইন্টার রিলেটেড। এবং বর্তমান সরকারের আরেকটা যেটা বড় সমস্যা বা চ্যালেঞ্জ হবে আমি মনে করি, তারা নিরঙ্কুশ ভাবে বিজয়ী হয়েছেন। আমার জানা মতে 212টি আসন এবং সম্ভবত আরো কিছু আসনে বিজয়ী হবেন। এটা এক অর্থে ভালো, কারণ তাদের জনগণের ম্যান্ডেট আছে, তারা অন্য দেশের সাথে ভালোভাবে নেগোশিয়েট করতে পারবে, আরো বলিষ্ঠভাবে রাজনৈতিক সিদ্ধান্তগুলো নিতে পারবে। কিন্তু আবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলে ইতিহাস আমাদেরকে যা বলে, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আত্মম্ভরিতা চলে আসে, একটা অ্যারোগেন্স চলে আসে, করাপশন চলে আসে। ওই যে একটি কথা আছে না, পাওয়ার করাপ্টস বাট অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। এই জিনিসগুলোর দিকে বিএনপিকে লক্ষ্য রাখতে হবে। আরেকটা যেটা বাস্তবতা, গত 17 বছরে বিএনপির উপর এমন ধরনের অত্যাচার হয়েছিল যে দলটি তেমন ভাবে গড়ে উঠতে পারেনি। ইট ওয়াজ টোটালি ডেসিমেটেড। অনেক উপরের উঁচু স্তরের নেতৃবৃন্দ যারা আগে ছিলেন অনেকেই মারা গিয়েছেন, অনেকেই আজকে বয়সের ভারে হয়তো আগের মতো কাজ করতে পারবেন না। বিএনপিতেও কিন্তু এখন সেরকম যোগ্য ভালো দক্ষ লোকের অভাব আছে। এত সব চ্যালেঞ্জের মধ্যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা এবং একই সাথে অর্থনৈতিক উন্নয়নের বাস্তবায়ন, এই দুটো জিনিস অত্যন্ত দুরূহ কাজ হবে। কিন্তু এরপর আমি আশাবাদী, কারণ আমাদেরকে তো আশা নিয়েই বেঁচে থাকতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। ডক্টর ইলাহি, আমি একটু প্রাসঙ্গিকভাবে জানতে চাই যে আপনি নিজে যখন ছাত্র রাজনীতি করতেন, স্বৈরাচার বিরোধী যে আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন, সেখানে সক্রিয় থেকেছেন এবং আমরা আশা করেছিলাম যে সংসদীয় গণতন্ত্রে যখন আমরা প্রবেশ করব, সেই সংসদীয় গণতন্ত্রটার ভেতরে গণতন্ত্রের যে কোর স্পিরিট, মত প্রকাশের স্বাধীনতা থেকে শুরু করে ভিন্ন মতের উপরে নির্যাতন হবে না, তাদেরকে এক ধরনের সেফগার্ডের মধ্যে রাখা হবে, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় প্রত্যাশার মধ্যেই ছিল। কিন্তু আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে স্বৈরাচার হতে দেখেছি। এখন আজকের শনিবারের যে প্রেস কনফারেন্স তারেক রহমানের, সেখানে তিনি একটি জায়গায় উল্লেখ করেছেন যে ফ্যাসিবাদ যাতে ফিরে না আসে। তো এখন প্রশ্ন হচ্ছে যে ফ্যাসিবাদ আগামীতে ফিরে আসবে না, সেটার কি কোনো গ্যারান্টি আছে? মানে আমাদের যে অভিজ্ঞতা সেটির উপর ভিত্তি করে যদি একটু বলেন। আসলে এই গ্যারান্টিটা কেউই দিতে পারবে না। আমরা যদি অতীতের দিকে ফিরে তাকাই তাহলে আমরা দেখব বারবার আমরা আশার আলো দেখেছি, আর বারবার সে আশার আলো মুখ থুবড়ে পড়ে গিয়েছে। উই হ্যাড সেভারাল ফলস ডনস আমি বলবো। কিন্তু এরপরেও আমি আশাবাদী, কারণ যে কোনো একটা জিনিস অর্জন করতে গেলে, বিশেষত গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক মাইন্ডসেট, এটা তো আর রাতারাতি অর্জন করা সম্ভব নয়। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। আমরা যদি অন্যান্য দেশের দিকে তাকাই, আমরা ফ্রান্সের দিকে তাকাই, তাদের বিপ্লবের পরেও শত শত বছর লেগেছিল, তাদেরও কয়েকটা রিপাবলিক হয়েছিল। এমনকি আমি আর বিরুদ্ধে এখন যে দেশে বসে আছে আমেরিকা, সেখানে আজকে গণতন্ত্র অনেকটাই বিপন্ন। বাংলাদেশে একটু সময় লাগবে। আর গণতন্ত্র শুধু রাজনৈতিকভাবে সম্ভব না যদি না এটার চর্চা পারিবারিকভাবে না হয়, যদি না এটার চর্চা প্রাতিষ্ঠানিকভাবে না হয়। এই যে গণতান্ত্রিক মাইন্ডসেট, সেটা আনতে হলে আমাদের কিছু, কি বলবো, মানে আমাদের পলিটিক্যাল কালচারের কিছু পরিবর্তন অবশ্যই অত্যাবশ্যকীয় আমি বলবো। কিন্তু পলিটিক্যাল কালচার চেঞ্জ করা অতটা সহজ নয়। এটা সময় লাগবে। কিন্তু আমার মনে হয় যদি নতুন সরকার কিছু বলিষ্ঠ পদক্ষেপ প্রথমেই নেন এবং তারা ইফ দে সেট এক্সাম্পলস, তাহলে সেটা মানুষকে অনুপ্রাণিত করবে এবং ধীরে ধীরে এটার পরিবর্তন হবে। সুতরাং আমি আশাবাদী আগামীকালই সবকিছু হবে না, কিন্তু এই সরকারের যখন মেয়াদ শেষ হবে ততদিন আমরা আমাদের যা প্রত্যাশা
তার যদি আমরা 30% অর্জন করতে পারি, হুম হুম। আমি সেটাকে মনে করবো একটা বিশেষ সাফল্য। ধন্যবাদ। আমি ডক্টর বিরূপাক্ষ পাল একই বিষয়ে আপনার কাছে একটু ব্রিফলি জানতে চাই যে যদিও আমি মানে ফ্যাসিবাদের ডেফিনিশন নিয়ে আমার মধ্যে সংশয় রয়েছে, যেভাবে ফ্যাসিবাদকে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশে গত 1.5 বছরে, সেটার সঙ্গে ফ্যাসিবাদ বলতে আমরা যেটা বুঝি সেটার সঙ্গে কতটুকু দূরত্ব রয়েছে বা নৈকট্য রয়েছে সেটি নিয়ে আসলে আজকে আলোচনা করতে চাই না। কিন্তু আমি যেটি বলতে চাইছি যে এটি আওয়ামী লীগের ফিরে আসা না ফ্যাসিবাদী হিসাবে, বা বিএনপির ফ্যাসিবাদী হয়ে ওঠা না, টোটাল সিস্টেম নিয়ে আমি কথা বলতে চাই, যে যেখানে এক ধরনের স্বৈরতান্ত্রিক মানসিকতার বিকাশ ঘটে, এই সিস্টেম থেকে আর বেরিয়ে আসার কি কোনো ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে কিনা? ধন্যবাদ। এই রাজনীতির ব্যাপারটা আমার মনে হয় এই যে আমার যে আজকে সহবক্তা আছেন নিয়ামত, আমার কনিষ্ঠ হলেও আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখি, এবং একই সাথে আমরা সংগঠন চালিয়েছি যে সংগঠনের মধ্যে ভিন্ন মত বহুমতের আশ্রয় ছিল। তো তারপরও আমি বলছি, ফ্যাসিবাদ শব্দটা হঠাৎ যখন এত মাত্রায় আসা শুরু করলো, মানুষ গুগল দিয়ে সার্চ করা শুরু করলো, এবং আমি দেখলাম যে আসলে আওয়ামী লীগকে যে অর্থে ফ্যাসিবাদ, আমি বাঁচাতে আসিনি, আমি পরে কথাটা টের পাবেন আপনারা কারণ আমি আওয়ামী লীগের শেষ আমলেই সংকটকালের অর্থনীতি এবং অর্থনীতির অনীতি লিখে অনেক অনেক মানে অপ্রিয় ভাজন হয়েছিলাম অনেকের কাছে। তো এখন যেটা হচ্ছে যে ফ্যাসিবাদের কিন্তু একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে অটার্কি, মানে আমার আমার নিজে, মানে আমরা আমাদের দেশের জিনিস নিয়ে আমরা চলবো, এরকম একটা ফ্যাসিবাদ ছিল। ফ্যাসিবাদের 6টা বৈশিষ্ট্যের মধ্যে একটা, আরেকটা হলো হাইলি ন্যাশনালিস্ট এরা। তো এখন আওয়ামী লীগের মধ্যে কি এটা ছিল আসলে অটার্কি ছিল না পরনির্ভরতা ছিল? এই যে এরা বড় বড় লোকগুলো টাকা করতো, মানি লন্ডারিং করতো, বিদেশে চলে যেত, এবং শেষকালে আওয়ামী লীগের রাজনীতিবিদদের কাছ থেকে হাইজেক করে নিয়ে গেল দরবেশ শ্রেণী। তো দরবেশ শ্রেণীরা যে নিয়ে গেল, এরা ব্যাংক লুট করতো, একটার পর একটা ব্যাংক বানাতো, একজন মানুষকে 7টা ব্যাংকের পারমিশন দেওয়া হচ্ছিল। তো এগুলি কিন্তু, এবং তারা সমস্ত টাকা, এবং এর মধ্যে একজন যিনি আছেন চট্টগ্রামের, তিনি সিঙ্গাপুরের নাগরিক হয়ে গেছেন, তার বিরুদ্ধে মামলাও করা যাচ্ছে না, বা উল্টো তিনি আবার আমাদেরকে মামলা দিচ্ছেন। তো এটা কিন্তু বৈশিষ্ট্যগুলোর সাথে এই শব্দটা যায় না। আমি পক্ষান্তরে নিউ ইয়র্ক টাইমসের একটা টার্ম আমি ব্যবহার করব, সেটা হচ্ছে, ওরা বলেছে, মানে শেখ হাসিনাকে নিয়ে বলছে যে ইনক্রিজিংলি অটোক্রেটিক। এই কথাটা কিন্তু ঠিক, কারণ কি, প্রথমবার যখন 8-এ তারা নির্বাচিত, বিপুল ল্যান্ডস্লাইড পেল তারা, ভালো, এবং ল্যান্ডস্লাইড পেয়ে তারা কি করলো, গ্র্যাজুয়ালি ওই 14-তে আসতে আসতেই তারা ফার্স্ট অটোক্রেটিক স্টেপটা নিল। তারা কেন? ওই যে আপন সৃষ্টিকে তুমি বিস্মরিত হলে, ওই যে মহাভারতের যে কর্ণ মহাবীর, তার প্রচন্ড শক্তি, কিন্তু সে যুদ্ধের সময় ভুলে যায় তার আসলে ব্রহ্মাস্ত্রটা কি, সেটা ভুলে যায়। আওয়ামী লীগ জানতো না, ভুলে গিয়েছিল যে 91 থেকে 96 পর্যন্ত তারা মোটামুটি আরো দলগুলোকে সাথে নিয়ে তারা তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করেছিল। এটা কিন্তু রেকর্ড, এটা পত্রপত্রিকা ঘাটলে টের পাবেন। সেই আপন সৃষ্টিটাকে তারা নিজ হাতে ধ্বংস করলো, এবং সেই দিনই কিন্তু তাদের আসলে পতনের বীজটা রূপিত হয়ে গেল। তারপরে 18-তে বিএনপিকে আনা হলো, এবং সেটা দেখা গেল যে বিএনপির মাত্র 6 জন। এটা তো হওয়ার কথা না, মানে একটা দল, একটা স্ট্রং একটা দল, মানে মিড 70s যাদের উত্থান হয়েছে, সেটা মাত্র 70s, এবং এইটার মধ্যে মুক্তিযোদ্ধাদের দল, এটা স্বাধীনতার পক্ষের দল বলে আমি বিশ্বাস করি। এবং সেটার মধ্যে একটা নিউ জেনারেশন বিজনেস কমিউনিটি, এরা যতবারই এসছে 91 থেকে 96 এবং 2001 থেকে 2006 এর মধ্যে, আমি যদি ইকোনমিক ডেটাগুলোও দেখি, তার গ্রোথ আছে, ফ্রি মার্কেট ইকোনমি আছে। প্রথম পায়োনিয়ার হলো সাইফুর রহমানের মতো অর্থনীতিবিদ। তো সেই জন্য আমি এই ফ্যাসিস্ট শব্দটা, অটোক্রেটিক, মানে আমি যে কথাটা আসতে চাচ্ছি, নতুন সরকারের মধ্যে নিয়ামত একটা ইম্পর্টেন্ট কথা বলেছে যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলে ভালো লাগে, আবার এটা ভয় হয়। আসলেই কথাটা ঠিক, কারণ নিরঙ্কুশ হওয়ার পর নেতা কিন্তু ঠিক থাকেন, নেতাকে তার সহকর্মীরা বুদ্ধি দেন যে না, আপনি এখন তেজস্বী হন, এইটা হন, আমাদের পাওয়ারকে সিমেন্ট করতে হবে পার্মানেন্টলি। এই যে টু সিমেন্ট ইউর পাওয়ার পার্মানেন্টলি, এই রোগটা পেলেই তার ধ্বংস আসে, এবং এত এবং করুণ ধ্বংস। ডক্টর পল, আপনার নিশ্চয়ই মনে আসে যে 2001 এবং 2008-এ কিন্তু একই ঘটনা ঘটেছে। এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার কারণেই দুটো সরকার কিভাবে ব্যর্থ হয়েছে সেটা আমরা দেখেছি।
হ্যাঁ, সেটা তো এই জিনিসটা আমার মনে হয়। তবে এইটা যেন তারা সাবধানে ব্যয় করে। আরেকটা জিনিস আমি বলবো যে যখন এই যে হাসিনা সরকারের পতন হয়ে গেল, তখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তো ছিলেন, তার সেন্সেই ছিলেন। সেন্সে তিনি খুব ছোট্ট একটা বার্তা দিয়েছিলেন। আমি ওই বার্তা থেকে একটা শব্দ টানবো, যেই শব্দটা আমি প্রায় মানে আওয়ামী লীগের শেষ দিকে বহুবার টেনেছি: জ্ঞানভিত্তিক সমাজ। মানে বিএনপি যদি সত্যিকার অর্থে এখন একটা মানে স্টেবল গভর্নমেন্ট, এবং সেটা একটু অ্যাকসেপ্টেন্স আছে, যার মধ্যে আবার ভালো গ্রহণযোগ্যতা আছে, তার জ্ঞানগুলোকে তার কাজে লাগাতে হবে। যেমন বাংলাদেশ ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠানকে ওখানে একজন জ্ঞানভিত্তিক নেতৃত্ব দিতে হবে। এনবিআর তো ভেঙে ফেলেছে, আসলে ওটার একটা আলাদা রেভিনিউ মিনিস্ট্রি হওয়া দরকার। ওখানে একজন জ্ঞানী মানুষ, এর জ্ঞানী মানে আমাদের শুধু ডক্টরেট ডিগ্রি পাওয়া জ্ঞানী না, জ্ঞানী মানে তার সাথে একটু জনসংযোগ আছে। এই ধরনের মানুষ যারা দেশের চাহিদাটা বুঝতে পারে, এই ধরনের নেতৃত্বগুলো যদি আনে, তাহলে আমার মনে হয় যে তারা একটা শক্ত অবস্থানে চলে যাবেন, জি, আহ, যদিও বিরোধী দল থাকবে। নিশ্চয়ই। আমি ডক্টর নিয়ামত আলী আপনার কাছে আসতে চাই। ব্রাসেলস ভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থা, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ, তারা একটি নিবন্ধে নতুন সরকারের জন্য 5টি বড় চ্যালেঞ্জের কথা উল্লেখ করেছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে প্রতিষ্ঠানগুলো যে ভেঙে পড়েছে বছরের পর বছর ধরে, সেই প্রতিষ্ঠানগুলোকে আবার রিট্রিভ করা বা নতুন সচল করা, এটির কার্যকারিতাকে প্রতিষ্ঠিত করা। এই চ্যালেঞ্জটাকে আপনি কিভাবে দেখেন? এটিকে কিভাবে অ্যাড্রেস করার সুযোগ রয়েছে বলে আপনি মনে করেন? জুডিশিয়ারি থেকে শুরু করে স্বাধীন যে প্রতিষ্ঠানগুলো, দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে বিরোধী অনেকগুলোর বিষয় বললেন, সেই জায়গা থেকে যদি একটু আপনি বলেন। আমার মনে হয় এটা হবে আমাদের নতুন সরকারের সবচেয়ে বড় লং টার্ম চ্যালেঞ্জ। আমরা এর আগে যে চ্যালেঞ্জগুলোর কথা বলেছি, আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, কর্মসংস্থান, সেগুলো হলো ইমিডিয়েট চ্যালেঞ্জ। কিন্তু এই যে এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, এর ফলে কি হয়েছে? বাংলাদেশে কেউ কাউকে বিশ্বাস করে না। আমি যেই গত মাসে বাংলাদেশে গিয়েছিলাম, এই সাম্প্রতিক সময়ে আমি যেটা দেখতে পেলাম, যদি আমি অল্প সময় ছিলাম, কোনো প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা নেই। কেউ পুলিশকে বিশ্বাস করে না, কোর্টকে বিশ্বাস করে না, বিউরোক্র্যাটদেরকে বিশ্বাস করে না, শিক্ষকদেরকে বিশ্বাস করে না, এমনকি ধর্মীয় নেতাদেরও বিশ্বাস করে না। একটা সমাজ টিকে থাকতে হলে এই ট্রাস্ট জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ট্রাস্টকে বলা হয় ইটস লাইক এ গ্লু দ্যাট হোল্ডস আ সোসাইটি টুগেদার। আমাদের যদি সমাজে এই বিশ্বাসটা না থাকে, তাহলে আমরা চলবো কি করে? শুধু আইন দিয়ে তো একটা দেশ চলে না। আমাদের কিছু আইনের পাশাপাশি আমাদের কি গণতন্ত্র, গণতন্ত্রের চর্চার জন্য আমাদের কিছু সেলফ রেস্ট্রেইন থাকা দরকার, অন্যের উপর আস্থা থাকা দরকার। সুতরাং বাংলাদেশ সরকারের উচিত হবে আহ, ভালো, যোগ্য, দক্ষ, মেধাবী লোকদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেয়া এবং প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো। এবং এটাও সময় লাগবে। একটা জিনিস ধ্বংস করা অত্যন্ত সহজ, কিন্তু গড়া এটা 1 মাস বা 1 বছর হয় না। এটার নিশ্চয়ই। যুগের পর যুগ লেগে যায়। আরেকটি যে কোনো জিনিস, প্রতিষ্ঠান, এই যে দে আর অলওয়েজ লাইক এ, সরি, শিওর, না না না, আপনি শেষ করুন, আমি বলছি। এই ধরনের সংস্কার প্রক্রিয়া, ইট শুড বি এ ওয়ার্ক ইন প্রগ্রেস। এবং এই ব্যাপারেও তাদেরকে অবশ্যই প্রথম থেকে মনোযোগী হতে হবে। একই সঙ্গে তাদেরকে যেমন শর্ট টার্ম অবজেক্টিভস গুলোর উপর মনোযোগী হতে হবে, সে একই সঙ্গে তাদের এই লং টার্ম ফোকাস যেন নষ্ট না হয়, সেটা এনশিওর করতে হবে। জি, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে তারেক রহমান বা বিএনপি তাদের যে নির্বাচনী ইশতেহার, সেই নির্বাচনী ইশতেহারটা খুব ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার সুযোগ হয়েছে, বুঝতে চেষ্টা করেছি আমি আমার নিজের পেশাগত কারণে, এবং যে ধরনের জগতে আমি কাজ করি একজন নাগরিক হিসেবে, ডেফিনেটলি এটা খুবই গুরুত্বপূর্ণ যে নির্বাচনী ম্যানিফেস্টো কি বলছে। সেখানে একটি জায়গায় বলা হয়েছে যে মেরিটোক্রেসিকে প্রাধান্য দেওয়া হবে। তো আমরা তো দলীয়করণের যে অভিযোগগুলো রয়েছে, মানে ধরে নেওয়া হয় যে রাষ্ট্র চালাতে গেলে নিজের দলের লোকজন না বসালে নিয়ন্ত্রণটা থাকে না। এই যে যে মানসিকতা, এই মানসিকতা থেকে বেরিয়ে আসার সুযোগ কতটুকু? এটাও একটা অত্যন্ত দুরূহ ব্যালেন্সিং অ্যাক্ট। কেননা এক অর্থে আমাদের দরকার মেরিটোক্রেসি, কিন্তু মেরিটোক্রেটিক কিংবা টেকনোক্রেটিক গভর্নমেন্টের যেটা সমস্যা হয়, তাদের সঙ্গে জনগণের একটা বিচ্ছিন্নতা চলে আসে। সেই জনবিচ্ছিন্নতাও একটা দেশের জন্য ভালো না। কিন্তু আমরা যদি আবার এমন মানুষ নিয়োগ করি যারা জনসংযোগে খুব পারদর্শী কিন্তু তাদের মেরিট নেই, তখন আবার তারা দেশ চালাতে পারেন না। সুতরাং দু ধরনের লোকই দরকার, এবং কোনটি যে রাইট ব্যালেন্স, সেই রাইট ব্যালেন্সটি খুঁজে পাওয়া খুবই কষ্টকর। সমস্যা হলো যারা মেরিটোক্রেটিক, তারা সাধারণত
পলিটিক্সে যোগ দেন না, এবং যারা পলিটিক্সে যোগ দেন, বাংলাদেশে পলিটিক্স এতই দুরূহ ব্যাপার যে পলিটিক্সটাই হয়েছে তাদের 24 ঘন্টার কাজ। সুতরাং দেশ কিভাবে চলছে, দুনিয়া কিভাবে এগুচ্ছে, জিও পলিটিক্স, আমাদের ট্রেড নেগোসিয়েশন কিভাবে করতে হবে, প্রশাসন কিভাবে চালাতে হবে, নতুন টেকনোলজিগুলি আমরা কি করে আমাদের দৈনন্দিন কাজে ইন্টাগ্রেট করতে পারি, এই নলেজগুলো তাদের থাকে না। তাই বিএনপি সরকারের উচিত, হ্যাঁ অবশ্যই তাদের নতুন সরকারের প্রাধান্য থাকবে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের, কিন্তু তাদেরকে অবশ্যই কিছু টেকনোক্র্যাট নিয়োগ করতে হবে। আমি একটু উদাহরণ দিই, ডক্টর ইউনূস, যদিও ওনার অনেক সমালোচনা হয়েছে, অনেকে প্রশংসা করেছেন, কিন্তু উনি কিছু ভালো টেকনোক্র্যাট নিয়োগ করেছিলেন, বিদেশ থেকেও কিছু ভালো মানুষ নিয়ে এসেছিলেন, এবং তারা চেষ্টা করেছে, আমার মতে তারা অন্ততপক্ষে গ্রাউন্ড ওয়ার্কটা তৈরি করে গিয়েছে, এবং সেই গ্রাউন্ড ওয়ার্কের উপর ভিত্তি করে আমাদের পরবর্তী সরকার হয়তো আরো ভালো কাজ করতে পারবে। এই প্রসঙ্গে আমি আরেকটি জিনিস বলি, বাংলাদেশ সরকারের একটি সমস্যা হবে যে অনেক বাংলাদেশি প্রবাসী যারা খুব ভালো পজিশনে আছেন, যাদের অনেক যোগ্যতা আছে, দক্ষতা আছে, এবং আমাদের দেশে একটা ব্রেইন ড্রেন হয়েছিল, আমরা সেটা অস্বীকার করতে পারবো না, ওই ধরনের মানুষকে আবার দেশে নিয়ে নিয়োগ দেওয়াটাও কষ্টকর, কেননা অনেকেই দ্বৈত নাগরিক। অনেক মানুষই তাদের নাগরিকত্ব, বিদেশি নাগরিকত্ব পরিহার করে বাংলাদেশে কাজ করবেন না। অনেক যোগ্য মানুষকে আমি বলতে শুনেছি যে বাংলাদেশে কোনো কিছু করতে যাওয়া মানে বোকামি, কেননা কোনো ভালো কাজ করতে যাওয়া হচ্ছে জেলে যাওয়ার আগের স্টেশন। সুতরাং অনেক ভালো মানুষ বাংলাদেশে এবং বাইরে তারা কাজ করতে চায় না, এবং সেটাকেও আপনি একটি চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন, তাই তো? এটা একটি বিরাট চ্যালেঞ্জ হবে। জি, আমি একটু ডক্টর বিরূপাক্ষ পাল আপনার কাছে আসতে চাই। যেহেতু আপনি দীর্ঘদিন ধরে লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছেন, আপনার লেখার পাঠক রয়েছে, অগণিত পাঠক, আপনি পত্রিকায় লিখেছেন, আপনার অনেক প্রকাশনা রয়েছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? যে যেটি আমি উল্লেখ করছিলাম যে ব্রাসেলস ভিত্তিক যে আন্তর্জাতিক সংস্থা, তারা যে চ্যালেঞ্জগুলোর কথা বলেছেন, আরেকটি চ্যালেঞ্জ, গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ, সেটি হচ্ছে যে একটা উগ্রপন্থী, ধর্মীয় উগ্রপন্থী অংশের উত্থান আমরা 5ই আগস্টের পরে দেখেছি। তো সেটিকে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে বা সেটিকে কিভাবে অ্যাড্রেস করা হবে, সেটাকে তারা একটি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। আমি এই চ্যালেঞ্জ বা এই কনসার্নের সঙ্গে আরেকটি বিষয় যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে আমাদের যে রাজনীতি, সেখানে তো দুটো ধারা রয়েছে, যারা একটি ভীষণ রকমের ডানপন্থী উগ্র ধারা, আরেকটি আবার কোট আনকোট সেকুলার ধারা, তারা আবার ইনক্লুশনে বিশ্বাস করে না। মানে একটা যে সোশ্যাল যে একটা এঙ্গেজমেন্ট দরকার, যাদের মতের সঙ্গে আমি একমত না, যার ধর্মীয় বিশ্বাসের সঙ্গে হয়তো তার দূরত্ব রয়েছে, কিন্তু তিনি যে একটা দেশের নাগরিক, সমাজের একটা অংশ, সেটিকে তারা মানতে নারাজ, এবং এক ধরনের ডিটাচমেন্ট তৈরি হয়েছিল গত 17 বছরে, অনেক বেশি, এটিও একটা অভিযোগ রয়েছে। তো এটিকে বা এই দুটির সমন্বয়কে আপনি একটি চ্যালেঞ্জ দেখেন কিনা, বা দুটো বিষয়কে কিভাবে দেখেন? বিষয়টি কঠিন। এরকম প্রশ্ন আসলে নিয়ামতকে করা উচিত ছিল, সে রাজনীতি করেছে আর সে ভালো বলতে পারতো। তো আমার একটা অবজারভেশন হচ্ছে, অর্থনীতিবিদ, বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ অধ্যাপক কৌশিক বসু বাংলাদেশের উপর একটি প্রবন্ধ লিখেছিলেন, সেটি হচ্ছে বাংলাদেশ ইজ বুমিং, নিউ ইয়র্ক টাইমসে লিখেছিলেন, এটা অনেকেরই নজরে এসছে। সেখানে অনেক ভালোই বলেছিলেন যে বাংলাদেশের সোশ্যাল ইন্ডিকেটরগুলি ভালো, সেটা অমর্ত্য সেন, নোবেল জয়ী অমর্ত্য সেনও বলেছেন ভালো, বিশ্বব্যাংকও এরকম কথা বলেছে। কিন্তু তিনি একটা চ্যালেঞ্জের কথা সেটাতে বলেছিলেন, আপনারা যদি গুগল করেন এখনই দেখতে পাবেন। তখন ওই চ্যালেঞ্জটি যে এত প্রকট হবে সেটা বুঝতে পারিনি। সেটা হচ্ছে যে ফান্ডামেন্টালিস্টদের একটা রাইজ হওয়ার যে একটা হটবেড তৈরি হচ্ছে আস্তে আস্তে বাংলাদেশে, সেই জিনিসটাই ওই সময় শেখ হাসিনা সরকার ছিল, শেখ হাসিনা সরকার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তো তারা এই বিষয়টিকে, এটা যেটা আপনি ইঙ্গিত করেছেন যে অতি সেকুলার এবং তারা ইনক্লুসিভ সোসাইটিতে বিশ্বাস করে না, এটা তাদের রাজনীতির একটা সমস্যা। আমাদের বুঝতে হবে, দেখুন, ধর্ম চর্চা করবে, ধর্মভিত্তিক রাজনৈতিক দলও থাকবে, এই বাস্তবতাটা মেনে নিতে হবে। এটা তো আমেরিকা বা ইংল্যান্ড নয়, এটার পিছনে থাকে আমাদের সমাজের সামাজিক গ্রন্থির মধ্যে ধর্মটা থাকে। তো ধর্মভিত্তিক দল যদি সে করে, ধর্মের কাজগুলি যদি সে করে, সেটাতে ধর্ম কিছুটা ব্যক্তিগত ব্যাপার, আবার কিছুটা সামাজিকতাও থাকে তাদের মধ্যে। কারণ আমরা ছোটবেলায় যেভাবে বড় হয়েছি, বাড়িতে দুর্গাপূজা হতো, সেখানে আমাদের বাড়িতে আমার বাবা শিক্ষক ছিলেন বলে অধিকাংশ অতিথি আসতেন মুসলিম, মানে আসতেন, দেখতে আসতেন, এটা একটা সর্বজনীন পূজা ছিল। আমরা ঈদে যেতাম, সেই অনুষ্ঠান, সেই অনুভূতি, এগুলো কিন্তু আমাদের সমাজের বাস্তবতার মধ্যে মেনে নিতে হবে।
তাদেরকে যেন উগ্রবাদীতে পরিণত না হয় সেই জিনিসটা সেকুলারদের যেরকম দায়িত্ব আছে, উগ্রবাদীদের জন্য একটা মেসেজ দরকার আছে যে না, তুমি উগ্রবাদ করে এই দেশটা আফগানিস্তান বানাতে পারবা না, কারণ বানালে বাংলাদেশের যে পটেনশিয়াল আছে সেই পটেনশিয়াল আমরা ধরে রাখতে পারবো না। রাত দিন পরিশ্রম করলে আফগানিস্তান উন্নত হতে পারছে না কেন? তার উগ্রবাদের যে সমস্ত দখল, নারীদের উপর 5 ঘন্টা, এটা আবার কি রকম জিনিস? মানে 5 ঘন্টা নিয়োগ দিলে তো নারী তো আহ, ওকে নিয়োগকর্তা তো নেবে না, গভর্নমেন্ট নিবে। ঠিক আছে, গভর্নমেন্ট কত? গভর্নমেন্ট আজকে 14 লক্ষ মানুষ নিয়োগ দেয়, সেটা তো 1%। আমাদের 18 কোটি মানুষ আছে, সেটা তো পারবে না গভর্নমেন্ট। আমি যখন ছিলাম বাংলাদেশে, আরব বাংলাদেশ ব্যাংকে চাকরি করতাম, তখন তখন আরেকটা ব্যাংক ছিল, সেই ব্যাংকে কোনো নারী কর্মী নিত না, অথচ তাদের কিন্তু 5 ঘন্টা কাজ না। মানে এই ব্যাপারগুলোকে উগ্রবাদীদের একটু বাঁচতে হবে, বুঝতে হবে। এবং এই এই সময়টা এখন খুবই গুরুত্বপূর্ণ। এখন এই এই যে বিএনপি যে ক্ষমতায় এসছে, তাদেরকে কিন্তু কিছু মডার্ন মেসেজ দিতে হবে যে আমি ঠিক আছে ধর্ম করতে দিব, সবই আছে, তোমার মতো তুমি ধর্ম করবা, কিন্তু তুমি আবার অন্যদের উপর আক্রমণ করবা না। যে মিউচুয়াল টলারেন্স অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট, এই জায়গাগুলি মেসেজের মাধ্যমে আনতে হয়, এবং নেতারা সেটা পারেন। কিন্তু নেতারা সেটা পারেন, সেভাবে জাতিকে উদ্বুদ্ধ করতে পারেন। তা না হলে মালয়েশিয়া আজকে আর একটা আফগানিস্তান হয়ে যেত, কিন্তু মালয়েশিয়া হয়নি। কিন্তু সেটা মাহাথির মোহাম্মদের মতো নেতার দরকার ছিল, এবং এখনো মালয়েশিয়া সেই আধুনিক পথটায় ধরে রয়েছে, এবং আমাদের এককালে আমাদের মডেল ফলো করতো। এখন এখন আমাদের মানুষ ওদের দেশে যায়। Right. নিয়ামতের একটা প্রসঙ্গে আমি একটুখানি আসছি, সেটা হচ্ছে যে নিয়ামত দ্বৈত নাগরিকত্বের কথা বলেছে, যে মানুষকে ইনকর্পোরেট করা। এই বিতর্কটি বাংলাদেশ হঠাৎ করে শুরু হলো কেন আমি বুঝতে পারছি না। যে যেখানে আজকে এই দুঃসময়ের মধ্যে গত 18 মাসে রেমিটেন্স মানুষকে পুষে রেখেছে, এবং রেমিটেন্সের ডায়নামিক্সটা দেখুন আস্তে আস্তে। মিডল ইস্ট থেকে কিন্তু মিডল ইস্টে শ্রমিক একটা সময় পর আর নেবে না, কারণ তেলেরই চাহিদা থাকবে না আসলে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড সোলার পাওয়ার যেভাবে বাড়ছে, এখন সর্বোচ্চ রেমিটেন্স যাচ্ছে মানে আমেরিকা থেকে, ভবিষ্যতে ইংল্যান্ড থেকে। মানে এই এই এগুলো কিভাবে হলো সম্ভব? এই দ্বৈত নাগরিকদের জন্যই তো সম্ভব হলো। মানে আপনি আমার কাছে টাকা পয়সা সব নেবেন, আমি আপনি দেশের রিসোর্সও নষ্ট করব না, অথচ আমাকে কোনো ধরনের অধিকারের মধ্যে দেবেন না। এই ডায়ালগগুলো আস্তে আস্তে, দৃষ্টিভঙ্গিগুলো আস্তে আস্তে চেঞ্জ করে আনতে হবে। এরা দ্বৈত নাগরিকত্ব মানে এরা দেশের প্রতি ভালোবাসা কম তা নয়, বরং বেশি। এরা নীরবে টাকা পাঠিয়ে যাচ্ছেন দেশে আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে। সুতরাং এই জায়গাগুলোর মধ্যে আমি মনে করি পরস্পর টলারেন্স, এবং যেহেতু এই এই নির্বাচনটা তো ইনক্লুসিভ হয়নি, এটা 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 একটা রাজনৈতিক গ্যাপ রয়ে গেল। এই চ্যালেঞ্জটা কিন্তু বিএনপিকে ফেস করতে হবে। পরবর্তী নির্বাচনগুলো যেন আসলেই ইনক্লুসিভ হয়, যেটা 91-এ আমরা যে একটা পরিবেশ দেখেছিলাম, ঠিক এরকম 2001-এ দেখেছিলাম, যে সবাইকে নিয়েই তো আমাদের দেশটা গড়তে হবে, এবং জনমতের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। এই ডায়ালগগুলি যেন আবার একটা উন্নত স্তরে ফিরে আসে, সেটাই আমরা প্রত্যাশা করি। নিশ্চয়ই। আমি ডক্টর নিয়ামত বুলবুল, জি সরি, না গো হেড। জি আমি আপনার কাছে একটু আন্তর্জাতিক সম্পর্ক বা ভূ রাজনীতি নিয়ে একটু জানতে চাই। যে একটা তো হচ্ছে যুক্তরাষ্ট্র এবং চীনের যে এক ধরনের টেনশন, সেই টেনশনের বিপরীতে বাংলাদেশ পররাষ্ট্রনীতিতে কি ধরনের মানে অবস্থান নিতে যাচ্ছে, সেটা একটা প্রশ্ন। এবং একই সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কটার যে উন্নয়ন, একটা হিকাপের ভেতর দিয়ে তো আমরা গেছি, তো সেটি কিভাবে সম্ভব? যেহেতু এখনো শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, শুধুমাত্র প্রথাগত যে কূটনীতি, সেই কূটনীতি দিয়ে তো এই সম্পর্কের উত্তরণ সম্ভব না, অনেকেই সেটি মনে করছেন। আপনার কাছে কি মনে হয় যে এই জায়গাটিতে একটু গতিশীল কূটনীতির ক্ষেত্রে, মানে তারেক রহমান বলছেন সবার আগে বাংলাদেশ, সেটা তো ঠিক আছে, এটা শুনতে খুব ভালো শোনায়, কিন্তু আমরা একটু জানতে চাচ্ছি যে আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টাকে। বাংলা একটা প্রবাদ আছে না, রাজায় রাজায় যুদ্ধ করে উলুক আগ্রায় মরে। আমাদের এখন হয়েছে সেই অবস্থা। চায়না এবং আমেরিকা, তাদের মধ্যে যে সংঘাত, এটা চলবেই। এটা আমার মনে হয় আরো বৃদ্ধি পাবে। এবং সমস্যা হলো আমাদের মতো দেশগুলো, বাংলাদেশের মতো ছোট দেশ, ছোট অর্থনীতির দেশগুলো, কারণ তাদের দুপক্ষের সাথেই মানিয়ে চলতে হবে। এবং চীন এবং আমেরিকার পাশাপাশি রয়েছে আমাদের আরেকটি সমস্যা, যেটি হলো ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী, এবং বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কখনোই আমি বলবো না উষ্ণ মধুর ছিল, সবসময় কিছু না কিছু সমস্যা রয়েই গিয়েছিল। ভারতের সাবেক প্রধানমন্ত্রী বাজপেয়ী একটি কথা বলতেন, ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্রেন্ড, ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্রেন্ডস বাট ইউ ক্যানট চেঞ্জ ইউর নেইবার। তো বাস্তবতা হলো ইন্ডিয়া আমাদের নেইবার, সুতরাং আমাদের ভারতের সাথে সম্পর্ক রিসেট এটা দরকার।
কিন্তু রিসেটটা এমন ভাবে করতে হবে আমাদের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে নয়। অতীতে আমাদের ভারতের সাথে সম্পর্ক কেন খারাপ হয়েছিল বিগত সরকারের আমলে? কেননা বাংলাদেশের বেশিরভাগ মানুষের দৃঢ় বিশ্বাস ছিল যে ভারত আমাদের উপর তার আধিপত্যবাদ বিস্তার করছেন। এবং এক্ষেত্রে নতুন সরকারকে খুব সাবধানে এগোতে হবে, কেননা আমার মনে হয় নতুন সরকার তাদের একটি সমস্যা মানুষের মনে, আমি যে পারসেপশনটা দেখে এসেছি, অ্যাকচুয়ালি দুটো সমস্যা। আমি দুটো সমস্যার একটি হলো অনেকে মনে করে যে নতুন সরকারে অনেক চাঁদাবাজ লোক ঢুকে গিয়েছে, আর তারা ভারতের সাথে তাদের একটা ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমি বলবো না যে দুটার কোনোটাই পুরোপুরি সত্য, কিন্তু অনেক ক্ষেত্রে পারসেপশন ইজ রিয়েলিটি। এবং আমি প্রথমে যেটা বলেছিলাম হচ্ছে চাঁদাবাজ, সেটা আমরা অস্বীকার করতে পারবো না, কিছু বাজে মানুষ সব রাজনৈতিক দলই আছে। সুতরাং আমাদের নতুন সরকারকে তো এই দুটা জিনিস দমন করতেই হবে, দেখতেই হবে। কিন্তু যে ভূ রাজনীতির কথাটা আমরা বললাম, আমেরিকা, একটি কথা আছে, when USA sneezes the rest of the world catches the cold। আমাদের সমস্যা হলো আমাদের মেইন এক্সপোর্ট মার্কেট হচ্ছে ইউএসএ, তারপরে ইউরোপ, কিন্তু আমাদের ইম্পোর্টের সোর্স হচ্ছে চায়না। আমরা যদি চায়না থেকে ইম্পোর্ট না করি তাহলে আমাদের অর্থনীতিতে ধস নামবে, কেননা কোয়ালিটি গুডস এত অল্প দামে অন্য কোনো দেশ দিতে পারবে না। আবার আমেরিকার সাথে আমাদের যে নতুন চুক্তিটা হয়েছে, এটা সাময়িকভাবে আমাদের কিছু সুবিধা দিবে, সাময়িকভাবে, কিন্তু সামগ্রিকভাবে লং টার্মে আমাদের ক্ষতি করতে পারে। আমি জানি না এর থেকে বের হওয়ার কি উপায়। হেনরি কিসিঞ্জার একটি কথা বলতেন প্রায়, আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী, যে টু বি অ্যান এনিমি অফ দ্য ইউএস ইজ ডেঞ্জারাস, বাট টু বি এ ফ্রেন্ড অফ দ্য ইউএসএ ইজ ফেটাল। কেননা আমেরিকা সবসময় ট্রানজ্যাকশনাল রিলেশনশিপে বিশ্বাস করে। তারা দেশের সাথে সম্পর্ক করে এবং তারপরে কি হয়, যখনই তাদের প্রয়োজন ফুরিয়ে যায় তারা ওই দেশটাকে ছুঁড়ে ফেলে দেয়। আমরা যদি আমেরিকার সাথে পাকিস্তানের সম্পর্ক দেখি, আমেরিকার সাথে অন্যান্য দেশের সম্পর্ক দেখি, কারোর সাথে সম্পর্ক স্থায়ী নয়। তো আপনি যে চুক্তিটার কথা বললেন, সেখানে কি রিনেগোশিয়েট করার কোনো সুযোগ আছে? এই মুহূর্তে কোনো সুযোগ নেই, কিন্তু ভবিষ্যতে দেখতে হবে। যেহেতু আমাদের সরকার বিশাল ম্যান্ডেট নিয়ে এসেছে, তারা হয়তোবা এই যুক্তি দেখাতে পারে যে আগের সরকার তো নির্বাচিত সরকার ছিল না, কোনো ক্লজ হয়তোবা রিইন্টারপ্রেট করা যেতে পারে, কোনো ক্লজের হয়তো একটু সময়সীমা বেঁধে দেওয়া যেতে পারে। আমি দুটো উদাহরণ দেই। ওই চুক্তিতে বলা হয়েছে যে আমরা নন মার্কেট ইকোনমির সাথে কোনো চুক্তি করতে পারবো না। নন মার্কেট ইকোনমি বলতে আমেরিকা যেটা বোঝায় সেটা হলো চায়না, কিন্তু কথা হলো নন মার্কেট আমরা কার ডেফিনিশন ইউজ করব? আমরা আমেরিকার ডেফিনিশন ইউজ না করে আমরা হয়তোবা বাংলাদেশ এমন ভাবে এটা রিইন্টারপ্রেট করতে পারে যে চায়না নন মার্কেট ইকোনমি নয়। এবং আমি নিজে বহুবার চায়নাতে গিয়েছি, চায়নাতে পড়িয়েছি। চায়না ফর অল প্র্যাকটিক্যাল রিজনস ইটস এ ক্যাপিটালিস্ট কান্ট্রি, ইট ইজ মোর ক্যাপিটালিস্ট দ্যান দ্য ইউএসএ। একমাত্র পলিটিক্যাল সিস্টেমটা কমিউনিস্ট, ইকোনমিক সিস্টেম কেউ বলবে মিক্সড ইকোনমি, বাট ক্যাপিটালিজম প্লেস এ বিগ রোল ইন চায়না, সো ইটস নট আ নন মার্কেট ইকোনমি। সো বাংলাদেশ কিভাবে নন মার্কেট ইকোনমি ডিফাইন করবে সেটা ইম্পর্টেন্ট। আমি আরেকটু উদাহরণ দিই, বাংলাদেশ আমেরিকা থেকে প্রচুর গম কিনবে, কিন্তু সেটা ওয়ার্ল্ড যে মার্কেট প্রাইস আছে তার চেয়ে অনেক বেশি দামে। তো বাংলাদেশ অথবা আমেরিকার সাথে এই জিনিসটা রিনেগোশিয়েট করতে পারে যে আমরা অবশ্যই তো তোমার থেকে গম কিনবো, কিন্তু যেই প্রিভেলিং মার্কেট প্রাইস তোমরা সেটা ম্যাচ করে দেবে। আমরা তোমাদের থেকে এলএনজি আনবো, কিন্তু কাতার থেকে এলএনজি আনা হয়তো বা আরো আমাদের জন্য কম খরচের ব্যাপার হবে। তাহলে আমরা তোমাদের থেকে এলএনজি আনবো, কিন্তু তোমরা প্রাইসটা ম্যাচ করে দাও। এই ধরনের কিছু টুইকস আমার মনে হয় এতে অবশ্যই সম্ভব। থ্যাংক ইউ। আমি ডক্টর বিরূপাক্ষ পাল একই বিষয় আপনার কাছে জানতে চাইবো যে এই যে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক এবং যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের যে উত্তাপ, সেটির বিপরীতে বাংলাদেশ কি ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে আপনার বিবেচনাতে? যুক্তরাষ্ট্র, প্রথমত আমি একটু আশাবাদী যে সামনে মিড টার্মে একটা ইলেকশন হবে। যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি তার মানে সরকার প্রধানের যে কিছু স্টেপ, এতে হঠাৎ করে বিচলিত হওয়ার কিছু নেই। যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউশনস এবং এটা অনেকটা বড় জাহাজের মতো, মানে একটা জায়গায় একটু বিশৃঙ্খলা হলেও এখানে যেখানে স্টেট মেশিনারির মধ্যে রয়েছে, যেটাতে জুডিশিয়ারি রয়েছে, যেটাতে কংগ্রেস রয়েছে, মানে ব্যালেন্স অফ পাওয়ার, এটা চেকস এন্ড ব্যালেন্সেস রয়েছে। সুতরাং এটা নিয়ে খুব বিচলিত হওয়ার কিছু না। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের কিন্তু সম্পর্ক যেটা
নিয়ামত বলেছে যে অবশ্যই থাকবে, কারণ দেখুন ওই সবচেয়ে বড় এক্সপোর্ট মার্কেট যেটা যেরকম সত্য, রেমিটেন্সও সত্য, এই দুটো জিনিস না থাকলে কিন্তু ব্যালেন্স অফ পেমেন্ট জাস্ট ইভাপোরেট হয়ে যায়, একদম উড়ে যায়, শেষ হয়ে যায়। সুতরাং ওই জায়গাটা খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে, এবং সেই জায়গাটাই তো আওয়ামী লীগ ভুল করেছে। তারা শেষ দিকে বলা শুরু করলো যে যুক্তরাষ্ট্র আমাদের সাথে হিংসায় পড়ে গেছে আমাদের উন্নতি দেখে। মানে এই ধরনের রেটরিক, এটা বললে এই ধরনের কথা বেরোতো একজন পররাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে, তার মানে কত, এবং তার আবার ডক্টরেট ডিগ্রিও আছে। তো ব্যাপারগুলো হচ্ছে এই যুক্তরাষ্ট্রের ব্যাপারটিকে শক্ত ভাবে রাখতে হবে। দ্বিতীয়ত না, তারপর আরেকটা এই কথা হচ্ছে এই জায়গাটাতে মেরিটের। ডক্টর আমি একটু জানতে চাই আপনার কাছে, ইটস নট অল অ্যাবাউট ট্রেড। এখানে তো তারেক রহমানের বিষয়ে যুক্তরাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি ছিল, যদিও তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তার দল, কিন্তু এফবিআই রেকর্ড পর্যালোচনা 2001 থেকে 2006 তার ভূমিকা সরকারে ইত্যাদি ইত্যাদি জায়গাগুলোতে আমরা জেনে এসেছি বিভিন্ন রেকর্ডের বরাতে যে তার ব্যাপারে খুব ভালো মানে পজিটিভ নোশন ছিল না। তো আপনার কি মনে হয় যে শুধুমাত্র জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন বলেই যুক্তরাষ্ট্র, বিএনপি বা তারেক রহমান বা নতুন সরকারের সঙ্গে যে স্বাভাবিক সম্পর্ক থাকে একটা দেশের সঙ্গে আরেকটা দেশে, সেটা বলবৎ থাকবে? এটা এটা যুক্তরাষ্ট্রের ব্যাপারটা হচ্ছে এটা পারিবারিক না তো, এটা অনেকটা মানে ভাইরাদের মধ্যে যেরকম মন খারাপ হলে আবার ভুলে যায় মানুষ ব্যাপারটা। আমি বলি যুক্তরাষ্ট্রের এফবিআই যাই থাকুক, যুক্তরাষ্ট্রের এফবিআই নথিতে খারাপ রিপোর্ট ছিল স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার একবার নিষিদ্ধ ছিল সে দেশে যাওয়া, তাই না? একদম সেই নরেন্দ্র মোদীকে এনে তারা বিরাট সংবর্ধনা দিল, এবং নরেন্দ্র মোদী হচ্ছে ভারতের মানে পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষ সরকার প্রধান যিনি দুবার কংগ্রেসে ভাষণ দেওয়ার সৌভাগ্য পেয়েছেন। সম্প্রতি তাদের সাথে একটু খারাপ হয়েছিল, আশা করি আবার মাসখানেকের মধ্যে বোঝা যাবে যে অনেকগুলোতে তারা স্ট্র্যাটেজিক রিলেশনশিপ ঠিক করে ফেলেছে। আমাদেরকে বুঝতে হবে, বুলবুল হাসান আপনি সঠিক কথা বলেছেন যে শুধুমাত্র এক্সপোর্ট ইম্পোর্ট আর রেমিটেন্স না, কিন্তু আমাদের একাডেমিক রিলেশনশিপ, আমাদের টেকনোলজি ট্রান্সফার, এআই ইনভেস্টমেন্ট, এগুলি বিরাট ব্যাপার। এখন নরেন্দ্র মোদীকে আমি দেখি যে সে কত চালাক বুদ্ধিমান মানুষ, সে আমেরিকাতে যখন কংগ্রেসে ভাষণ দেয় বলে যে এআই মানে হচ্ছে আমেরিকা অ্যান্ড ইন্ডিয়া, মানে একটা কথার কথা, তাতে হাততালি পড়ে গেল প্রচুর। মানে ব্যাপারটা হচ্ছে যে একটু ফোরসাইট যদি আমাদের থাকে, টেকনোলজি ট্রান্সফার, ভবিষ্যতে আরো অনেক কিছু, আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের উন্নতি, এবং আমাদের ভবিষ্যতের রেমিটেন্সের একটা স্টেবল অবস্থা, এবং ভবিষ্যতে বাঙালিরা যেন আমেরিকার পলিসি মেকিংয়েও অংশগ্রহণ করতে পারেন, সেই ব্যাপারগুলো দীর্ঘমেয়াদী রাখতে হবে। চীন, এই প্রসঙ্গে আসছি, নিয়ামতের কথাও ঠিক, চীন আসলে তো ক্যাপিটালিস্ট মার্কেট ইকোনমি, চীনের সাথে সম্পর্ক আমি করব না, আমি তোমার কাছ থেকে এত দূর থেকে আনবো কি করে? এখন প্রশ্নটা তো কাউন্টার প্রশ্ন করা যায় যে তোমাদের যে ওয়ালমার্ট, সেই সবচেয়ে লার্জেস্ট চেইন শপ, সেখানে তো 80% প্রোডাক্ট হচ্ছে চীনের, একমাত্র গ্রোসারি, শাক, মানে ফলমূল ছাড়া তো আমি সবই দেখি চায় না, ওখানে কোনো কিছু বাদ নেই। সুতরাং ওইভাবে আর্গুমেন্টগুলো যারা করতে পারবে এবং সেটা দেখাতে পারবে, সেটা আসতে হবে। আবার একই সাথে যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের কাছ থেকে আমরা যে দ্রব্যগুলি আনি, যেগুলো বলে আমরা ইনইলাস্টিক ডিম্যান্ড, মানে হঠাৎ করে চাহিদা পড়ে গেল, চাল, পেঁয়াজ, এগুলোর জন্য আমরা যুক্তরাষ্ট্রতে যেতে পারবো না, এবং এগুলির জন্য পাকিস্তানও যেতে পারবো না, কারণ পাকিস্তান থেকে আনতে আমাদের যে ট্রান্সপোর্ট কস্ট পড়বে, আমাদের কস্ট বেনিফিটটা দেখতে হবে। সেভাবে আমরা একটা ত্রিমুখী সম্পর্ক রাখতে পারি, কারণ আইএমএফ এর চিফ ইকোনমিস্ট গোপীনাথ, গীতা গোপীনাথ, অর্থনীতিবিদ, হার্ভার্ডের প্রফেসর, উনি বলেছেন যে 2028 সনের মধ্যে ইন্ডিয়া হবে থার্ড লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড, এবং এশিয়ার মধ্যে তাদের গ্রোথ এখন বেশি। সুতরাং অনেক কিছুতে যখন একটা গ্রোয়িং ইকোনমির সাথে আরেকটা ইকোনমি, ডেভেলপিং ইকোনমি সম্পর্ক করে, তখন তারও কিছু প্রভাব তার মধ্যে ট্রিকল ডাউন হয়। সুতরাং আমরা ভারত যে গ্রো করছে ওই গ্রোয়িং অ্যাডভান্টেজটা নিতে পারি। ভারতের কাছে আমরা ইম্পোর্ট করি 7 টাকা আর পাঠাই মাত্র 1 টাকা, সেটা কিন্তু একটা ইমব্যালেন্স। আমাদেরকে নিয়ামত যেটা বলেছে যে আমাদের মিউচুয়াল রেসপেক্ট এবং মিউচুয়াল ইন্টারেস্টটা দেখতে হবে, যে না আমাদেরও দ্রব্য তোমাদের কাছে যাবে, যাতে আমরা কিছুটা ব্যালেন্স আনতে পারি। এইভাবেই আমাদের বৈশ্বিক এই ত্রিমুখী সম্পর্ক ঠিক করতে হবে বলে আমার বিশ্বাস। নিশ্চয়ই। আমি ডক্টর নিয়ামতুল্লাহি একটা বিষয় একটু হলেও আলোচনা করা দরকার, সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু। এটা তো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং নতুন সরকার এই বিষয়টিকে কিভাবে সমাধানের দিকে নিয়ে যাবে সেটার জন্য অনেকে নিশ্চয়ই দৃষ্টি নিবদ্ধ করে থাকবে নতুন সরকারের যে ডিসিশন মেকিং প্রসেস সেখানে, এবং কূটনীতি একটা বড় ভূমিকা রয়েছে। আপনার কাছে রোহিঙ্গা ইস্যুটাকে কি রকম চ্যালেঞ্জিং মনে হয়?
রোহিঙ্গা ইস্যু খুবই চ্যালেঞ্জিং, কিন্তু এই মুহূর্তের বাস্তবতাটা হলো বিশ্বের আহ, ক্ষমতাধর দেশগুলো যারা অ্যাকচুয়ালি কোনো এই সমস্যার সমাধান করতে পারেন, তারা এই ব্যাপারে এই দিকে কোনো গুরুত্বই দিচ্ছেন না। ইট ইজ কমপ্লিটলি অফ দ্য রেডার রাইট নাও। সুতরাং এটা বাংলাদেশের জন্য সমস্যা, কারণ এই সমস্যার সমাধান না হলে রোহিঙ্গারা বাংলাদেশেই থেকে যাবে। তারা যখন কাজ করতে পারবে না লিগালি, তখন কি হবে? আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। আমরা এমনিতে একটি ছোট দেশ, ঘনবসতিপূর্ণ, আমরা কি করে এই মানুষগুলোকে জায়গা দেব? সুতরাং আমি আমার একটা ব্যক্তিগত সমাধান দিতে যাচ্ছি এই তোমার এই ফোরামের মাধ্যমে, যদিও এটা অনেকটা ইউটোপিয়ান মনে হবে। আমার পরামর্শ হবে যে আমরা উই হ্যাভ টু থিঙ্ক আউটসাইড দ্য বক্স। আমরা কি বার্মাকে এমন কোনো প্রস্তাব দিতে পারি যে তোমাদের যে রাখাইন অঙ্গরাজ্য, সেটা আমরা ৯৯ বছরের জন্য লিজ নেব, ৯৯ বছর পরে আবার আমরা দেখব কি হয়। এই ৯৯ বছরে আমরা যে লিজ নেব সেটার জন্য যে টাকা দরকার, সেটার জন্য অন্যান্য ওআইসি দেশ, অন্যান্য দেশ, তাদের সবার থেকে সমর্থনে একটি ফান্ড তৈরি করা যেতে পারে। এবং অতীতেও কিন্তু দেশের মানচিত্র বদলেছে। আমরা যদি দেখি পাকিস্তানের গোয়াদার পোর্ট, এটা ছিল ওমানের অংশ, পাকিস্তান কিনে নিয়েছিল। অনেক দেশে কিন্তু তাদের অনেক ভৌগোলিক সীমানা তারা আবার রিড্র করে। তো বাংলাদেশের এখন বার্মাকে বোঝাতে হবে যে তোমরা যদি আমাদেরকে এই অংশটা লিজ দাও, এবং তোমরা যা চুক্তি করেছো সেই বিদেশি অন্যান্য দেশের সাথে চুক্তি, সেগুলো আমরা অনার করব। এখানে যদি কোনো প্রাকৃতিক সম্পদ পাওয়া যায়, সেখানেও সেই প্রাকৃতিক সম্পদ আহরণের ক্ষেত্রেও তোমাদের প্রায়োরিটি দেওয়া হবে। কিন্তু একটু আমাদের নতুন ধরনের চিন্তা ভাবনা করতে হবে। গতানুগতিক ফর্মুলাতে এগুলে আমরা কোনোভাবেই রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারবো না। আমি জানি আমি যে জিনিসটা বললাম এটা বলা সহজ, করা অনেক কঠিন, কিন্তু নতুন ভাবে আমাদের অবশ্যই চিন্তা করতে হবে। নিশ্চয়ই ডক্টর ইলাহি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, কিন্তু খুব ব্রিফলি কয়েকটি বিষয় একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রথমে ডক্টর বিরূপাক্ষ পাল, আপনার কাছে জানতে চাই যে এই যে আমাদের গার্মেন্টসের উপরে যে নির্ভরতা এবং রেমিটেন্সের উপর যে নির্ভরতা, সেটি থেকে বিকল্প বা এটার এক্সপানশন, মানে অর্থনীতিতে নির্ভরতার কোনো জায়গা তৈরি করার সুযোগ রয়েছে কিনা, মানে যেটির ভেতর দিয়ে অর্থনৈতিক যে স্টেবিলিটি সেটি নিশ্চিত করা সম্ভব? ধন্যবাদ। আমিও একটু নিয়ামতের মতো একটু রেডিক্যাল কথাই বলছি এই লাইনে, কারণ ব্যাংকিং লাইনে আমার যেটা অভিজ্ঞতা আছে, বড় ঋণগুলি বন্ধ করে দিতে হবে। এই বড় ঋণ, কারণ এই বড় ঋণগুলি সবসময় অধিকাংশ খেলাপি হয়। ব্যাপকভাবে এসএমই ক্রিয়েট করতে হবে, মানে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, এটা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে। এখন অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি একটা জিনিস তৈরি করতে হবে, এবং সরকার যে সমস্ত ইকোনমিক জোনগুলোকে নিয়েছে সেই জোনগুলোর মধ্যে দিয়ে ব্যাপক এমপ্লয়মেন্ট জেনারেশন যেটা হবে, যেটা হচ্ছে অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রি, যেটা সিঙ্গাপুরের দেখবেন জিডিপির চাইতেও ২.৫ গুণ বেশি হচ্ছে তাদের এক্সপোর্ট আর ইম্পোর্ট যোগ করলে। কারণ কি, সিঙ্গাপুর কি করে, পাঁচটা নিয়ে আসছে, অ্যাসেম্বলিং করে, এবং ওখানে আবার বাঙালিরাই করে, কিন্তু ওই জোনগুলিতে বাঙালিরা কাজ করছে। ওই জোনগুলি যদি আমরা এই দেশের মধ্যে আনতে পারি, তাহলে আমাদের এক্সপোর্টটা বেড়ে যাবে। এটা কিন্তু আমাদের এক্সপোর্ট না। আমরা যেমন চায়নার মতো একটা ঘড়ি বানাবো, ঘড়ির মুভমেন্ট আমরা বানাতে পারবো না অত প্রিসাইজ করে, চায়নার যে টেকনোলজি আছে ওইটা আনবো। এই যে অ্যাসেম্বলিং এর কাজটা চায়নার কাছ থেকে কিছুটা নিয়ে আসবো, ওই সিঙ্গাপুরের কাছ থেকে কিছুটা নিয়ে আসবো। তা না হলে এই শুধুমাত্র গার্মেন্টস নির্ভরতা, 80% অফ এক্সপোর্ট যে গার্মেন্টস, এবং আপনি গার্মেন্টসের লক্ষ্য করুন, এদের শ্রমিকদের অবস্থা ভালো না, স্বাস্থ্য ভালো না। গার্মেন্টসের একটা জরিপে দেখেছিলাম তাদের মেয়েদের নাকি উচ্চতা কমে যাচ্ছে, স্বাস্থ্য কমে যাচ্ছে। এই জায়গাগুলোর থেকে উদ্ধারের জন্য আমাদের বহুমুখী যে স্বল্প স্মল কটেজ ইন্ডাস্ট্রি, এসএমই, এগুলোর দিকে ঋণ বাড়াতে হবে। বড় লোকে তাহলে কোত্থেকে ফান্ড পাবে? তাদেরকে ক্যাপিটাল মার্কেটে সরাতে হবে। তারা ক্যাপিটাল মার্কেটটাকে লুট করে এখন ব্যাংকটাকে বড় একাই যদি একজন দরবেশ নিয়ে যায় ১,০০০ কোটি টাকা বা ৫,০০০ কোটি টাকা, ৩০,০০০ কোটি টাকা, তাহলে ওটা দিয়ে যে আমি কত এমপ্লয়মেন্ট জেনারেশন করতে পারি এবং কত কি সৃষ্টি করতে পারি, এই জিনিসগুলোর দিকে একটু নজর দিতে হবে। মানে ক্ষুদ্র ক্ষুদ্র মিলিয়েই একটা বিশাল সম্ভাবনা হবে এবং বিস্তৃত হবে। মানে পাটের একটা ব্যাপার আছে, কুটির শিল্পের একটা ব্যাপার আছে, অ্যাসেম্বলির একটা ব্যাপার আছে, তারপর আমাদের এআই এর যে টেকনোলজিগুলো ইউজ করে অন্যান্য জায়গাগুলো আছে, এগুলো থেকে বেরিয়ে আসতে হলে ব্যাংকিং ঋণ ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। এবং আপনি কিছুদিন আগে একটা রিপোর্টে দেখেছেন বড় ঋণগুলি সবচেয়ে বেশি খেলাপি হচ্ছে। তার মানে কি, তার মানে বড় বড় শিল্পপতিরা খারাপ অবস্থায় আছে? তা তো নেই। আমার এই দৃষ্টিভঙ্গিটা টোটাল, মানে চেঞ্জ ইন ব্যাংকিং সিস্টেম and capital market revivalism by the so-called oligarchs, তাদেরকে
পুশ করতে হবে আমাদের ক্যাপিটাল মার্কেটের দিকে। আমি মনে করি এটা না করলে আমাদের এক্সপোর্ট নিয়ে আমরা খুব বেশি দূরে এগোতে পারবো না। ভিয়েতনাম এগিয়ে যাবে, কম্বোডিয়া এগিয়ে যাবে। নিশ্চয়ই। ডক্টর ইলাহি, খুব ব্রিফলি, আমরা তারেক রহমান যে ম্যানিফেস্টো প্রকাশ করে, বিএনপি যে ম্যানিফেস্টো প্রকাশ করেছে, সেখানে একটি জায়গায় অনেকটা আওয়ামী লীগের যে আগের টার্ম, সেখানে মেগা প্রজেক্ট যেগুলো হয়েছিল সেই ব্যাপারে ইঙ্গিত করে বলা হয়েছে যে বিএনপি এবার ক্ষমতায় আসলে তারা মেগা প্রজেক্টের দিকে সেইভাবে ঝুঁকবে না। সেটা কি সঠিক সিদ্ধান্ত বা সঠিক চিন্তা বলে আপনি মনে করেন কিনা? বাংলাদেশে যেটা হয়েছিল, মেগা প্রজেক্টের নামে মেগা চুরি, মেগা ডাকাতি হচ্ছিল। সুতরাং এক্ষেত্রে অবশ্যই সতর্ক হতে হবে, কিন্তু পুরোপুরি মেগা প্রজেক্ট বন্ধ করা চলবে না, কেননা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। আমরা যদি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে চাই, কিছু মেগা প্রজেক্ট আমাদের বিনিয়োগ করতেই হবে। এবং আমি এই প্রসঙ্গে আরেকটি জিনিস বলি যে বিরোধীর যে পরামর্শগুলি দিয়েছেন, আমি তার সাথে একমত, কিন্তু আমি তার সাথে আরো যোগ করব যে আমাদেরকে ফলো করা উচিত, আমাদের ফলো করা উচিত সিঙ্গাপুর, তাইওয়ান, এই ধরনের দেশগুলোকে, যারা ছোট, যাদের তেমন কোনো বার্গেনিং পাওয়ার ছিল না, কিন্তু তারা খুব একটা থ্রাইভিং ইকোনমি তারা তৈরি করতে সক্ষম হয়েছে। তারা স্পেশাল ইকোনমিক জোনগুলো কাজে লাগাতে পেরেছে। আমরা যখন আমেরিকা থেকে বোয়িং প্লেন কিনছি, আমরা কেন বলি না তোমরা কিছু অ্যাসেম্বলিং আমাদের দেশে করো, এটা আমাদের কর্মসংস্থান হবে, আমাদের বার্গেনিং পাওয়ার বাড়বে। সুতরাং আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স এসব দেশের দিকে না তাকিয়ে আমাদের তাকানো উচিত যে দেশগুলোর নীতি আমরা এমুলেট করতে পারবো, যে দেশের নীতিগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। তো সেটা খুবই দরকার। এবং সেই সঙ্গেও যে বিরোধীরা যেটা বলেছেন এসএমই, সেটাও অত্যন্ত প্রয়োজনীয়। জার্মানিতে তারা বলে মিডল স্ট্যান্ড, অনেক মাঝারি আকারের প্রতিষ্ঠান দ্বারা বড় প্রতিষ্ঠানে অন্যান্য জিনিস সাপ্লাই করে। আমরা যদি ইন্ডিয়ার দিকে তাকাই, একদিকে ছিল তাদের চরম দারিদ্রতা, কিন্তু অন্যদিকে নলেজ বেসড ইকোনমি, সেটাও তারা তৈরি করেছে। একদিকে তাদের রয়েছে উত্তরপ্রদেশের মতো গরিব উত্তরপ্রদেশ, রাজস্থান, অন্যদিকে রয়েছে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ। আমাদের ওই নলেজ ইকোনমির দিকে নজর দিতে হবে। আমাদের মানে কি বলবো, সমস্যা এত গভীর যে দের ইজ নো ওয়ান সাইজ ফিটস অল সলিউশন। আমাদের বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন ধরনের সমাধানের পথ খুঁজতে হবে। এটা সহজ হবে না, কিন্তু এরপরও আমি আশাবাদী। আর আমি যদি আরেকটু প্রসঙ্গে ফিরে যাই, বিরুদ্ধা কি তুমি প্রশ্ন করেছিলে ওই বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনৈতিক উত্থানের ব্যাপারে। আমি কিন্তু এই ব্যাপারে খুব একটা শঙ্কিত না। আমি মনে করি যে বাংলাদেশে মানুষ তারা বেসিক্যালি একটু মধ্যমপন্থী। বাংলাদেশ কখনো আফগানিস্তান হবে না, এমনকি বাংলাদেশ কখনো পাকিস্তানও হবে না। হ্যাঁ, কিছু ধর্মভিত্তিক দল কিছু ভোট পাবে, এবং অনেক ধর্মভিত্তিক দল কিন্তু আমরা যদি দেখি পুরো পৃথিবীতে তাদের উত্থান হয়েছে। ভারতে বিজেপি, তারা বহু বছর ধরে শাসন করছে। টার্কিতে আমরা এরদোয়ানকে দেখছি। যখন আমাদের প্রতিবেশী দেশে একটি ধর্মভিত্তিক দল শাসন করছে, তখন কিন্তু তার একটা প্রভাব আমাদের দেশেও পড়বে, সেটা আমরা অস্বীকার করতে পারি না, এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু ধর্মভিত্তিক দলগুলি যদি গণতান্ত্রিক অবস্থান নেয়, আমার মনে হয় সেটা দেশের জন্য খারাপ হবে না। সুতরাং কিছু চেকস অ্যান্ড ব্যালেন্স আমাদের দরকার। ধর্মভিত্তিক দলের ব্যাপারে যে কথা বলা হয়, আমার মনে হয় অনেক ক্ষেত্রে আমরা জুজুর ভয় দেখাই, অনেক ক্ষেত্রে এটা অতিরঞ্জিত। বাট অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন উগ্রবাদ কখনো প্রাধান্য না পায়। উগ্রবাদ প্রাধান্য পেলে এই যে আমি যে কথাগুলি বললাম, বিরোধী যে কথাগুলি বললো, কোনোটাই কাজে আসবে না, কোনো বিনিয়োগ আসবে না, কোনো এক্সপোর্ট করা যাবে না, দেশের উপর স্যাংশন আসবে, এবং এই গ্লোবালাইজেশনের যুগে আমরা আইসোলেটেড হয়ে থাকতে পারবো না। সুতরাং আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। দুজনের কাছে শেষ প্রশ্ন, প্রথমেই ডক্টর নিয়ামত ইলাহি আপনার কাছে, আমি চেষ্টা করব ডক্টর বিরূপাক্ষ পালকে দিয়ে। শেষ প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগের ফিরে আসা না আসা, বা এই আগামী 5 বছরে বিএনপি আওয়ামী লীগের প্রশ্নে কি সিদ্ধান্ত নেবে, বা তাদের রিকনসিলিয়েশনের জন্য পলিটিক্যাল স্পেস তৈরি হচ্ছে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। এই জায়গাটিতে আপনার কাছে মানে আপনার ব্যাখ্যাটা কি, মানে কিভাবে হতে পারে জিনিসটা? ফিরে আসার আগে প্রথমে তো তাদেরকে তাদের কৃতকর্মের জন্য কিছুটা অনুশোচনা দেখাতে হবে। এই যে আয়নাঘর, এই যে হত্যা, গুম, আমি আজ পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতার মুখে একবার সরি কথা শুনতে পাইনি, তাদের মধ্যে কোনো অনুশোচনা আমি দেখিনি। এই অবস্থায় কেমন করে তারা ফিরে আসবে? এই যে এত এত মানুষ মারা গিয়েছে, এত এত মানুষ নিখোঁজ, এই যে জুলাই আন্দোলনের ছাত্ররা বুকের রক্ত দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে, আমরা যদি এখনই তাদেরকে ফিরে আসার কথা বলি, এখনই তাদেরকে রিহ্যাবিলিটেট করার কথা বলি, তাহলে তো এই জুলাই আন্দোলনের ছাত্রদের সাথে বেইমানি করা হবে। আমরা যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি, আইন অনুযায়ী বিচার হয়, আইন অনুযায়ী
যারা হত্যা গুমের সাথে জড়িত ছিল তাদেরকে যদি আইনের আওতা আনা হয়, হ্যাঁ, এরপরে অবশ্যই সবার রাজনীতি করার অধিকার রয়েছে। কিন্তু কোনো ক্ষমা চাবার আগে, পাপের প্রায়শ্চিত্ত করার আগে, দণ্ডভোগ করার আগে আওয়ামী লীগের ফিরে আসার কথা বলাটা আমার মনে হয় এটা এই মুহূর্তে পুরোপুরি মানে অযৌক্তিক। ধন্যবাদ। ডক্টর বিরূপাক্ষ পাল, একই প্রশ্ন আপনাকে। ও, সেটা তো কঠিন প্রশ্ন হয়ে গেল। তো যাই হোক, আওয়ামী লীগ যেটা হচ্ছে যে নিয়ামতের সাথে আমি একমত। আধুনিক রাজনীতির মধ্যে ক্ষমা চাইলে মানুষ বড় হয়, এই জিনিসটা আমি এখনো দেখতে পাচ্ছি না। এবং আমি মাঝে মাঝে বুঝি না যে আসলে আওয়ামী লীগের নেতৃত্ব এখন কার হাতে। যেমন শেখ হাসিনা এই নির্বাচনকে উনি বয়কট করলেন কেন, আমি জানি না। এটা কি রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় হলো? এটা বয়কট করলে তো আপনারও অতীতের তিনটা, মানে তাদেরও তিনটা নির্বাচন বর্জন করতে হয়। হ্যাঁ, এটার মধ্যে ইনক্লুসিভ হয়নি, কথাটা আমরা বলছি, অনেকেই বলছে। ইনক্লুসিভ হওয়ার পথ হয়তো তৈরি হচ্ছে, আস্তে আস্তে হবে। বাট এট দ্য সেম টাইম যে তাদেরকে আরো কিছু গণতান্ত্রিকতার বিষয়গুলো বুঝতে হবে। তাদেরকে দে হ্যাভ টু রিড দ্য রাইটিং অন দ্য ওয়ালস। তাদের বুঝতে হবে যে এক একটা ইউটিউবে যখন একটা কিছু বক্তব্য দেয়, তার নিচে মানুষগুলো কিভাবে লিখে। সব কথা বিশ্বাস না, কিন্তু মানুষের মন্তব্যগুলো কি, পত্রপত্রিকা মানুষের অভিমতগুলো কি, টলারেন্সগুলো কি আনতে হবে। এবং তাদেরকে ওই জিনিসগুলির থেকে শুদ্ধ হয়ে একটা নতুন নেতৃত্বে আসতে হবে। আমার মনে হয় পুরানো ব্র্যান্ডের ওই মন্ত্রীবর্গ এবং যাদের সম্পদের পাহাড় উঠেছিল, এবং আমি প্রথম আলোতে আমার মনে আছে একটা লিখেছিলাম লেখা দিয়ে, ওরা একটু একটু শঙ্কিত ছিল লেখাটা ছাপা হবে কিনা, যে কিভাবে সম্পদ বৃদ্ধি পায়। এটা যদি বিল গেটস এবং আমেরিকার কোনো ধনকুবের শুনতে পান, দৌড়ে বাংলাদেশে চলে যাবেন, যে এখানে অতি দ্রুত সম্পদ বৃদ্ধি হয়। অবশ্য সেই উদাহরণ কিন্তু ইউনূস সরকারের আমলেও কিছু কিছু মানুষেরা করে ফেলেছিল, যে দ্রুত সম্পদ বৃদ্ধি হয়। এই জায়গাগুলোর এই মানুষগুলোকে নিয়েই যদি আওয়ামী লীগ আবার আসতে চায়, তাহলে মানুষ কিন্তু, সাধারণ মানুষ তাদেরকে নেবে না। ওই কিছু স্বার্থভোগী লোক তাদেরকে সমর্থন করতে পারে। সাধারণ মানুষের সেন্টিমেন্ট তাদেরকে বুঝতে হবে, এখনো বুঝতে হবে যে তাদের সমর্থকগুলি কিন্তু তার কথা শুনেনি। ওরা বলছে ঘরের মধ্যে বসে থাকেন, ঘরের মধ্যে বসে থাকেনি। আমি তো আমার আত্মীয় স্বজনের খবর জানি, তারা ভোট দিয়েছে, যার কাছ থেকে ভালো ব্যবহার পেয়েছে, যার কাছ থেকে নিরাপত্তা বা স্বস্তির অনুভূতি পেয়েছে, তার কাছে তারা বুঝ দিয়েছে। তাহলে আপনার কথা ডাকলে যদি নাই শুনে, আপনি অআধুনিক রাজনীতি কেন করবেন? আপনি হরতালের ডাক দিবেন কথায় কথায়। আমি তো মনে করি হরতালের শুড বি কনস্টিটিউশনালি ব্যান্ড। আপনি গরিব মানুষকে কষ্ট ডক্টর দিয়ে পল কোনো এবং রাজনীতি করতে পারেন না। ডক্টর নিয়ামত এলাহি, মানে আপনারা যেটা বলছেন এটা তো আপনাদের পারসেপশন এবং আপনাদের আন্ডারস্ট্যান্ডিং থেকে বলছেন, ডেফিনেটলি সেটিই বলার কথা। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে তারেক রহমানের দিক থেকে বা বিএনপির দিক থেকে বা নতুন সরকারের জায়গা থেকে, ধরা যাক আগামী 5 বছরে আওয়ামী লীগ ক্ষমা চাইলো না, তো ক্ষমা না চাইলে তাদের কোনো পলিটিক্যাল স্পেস নাই, এই অবস্থানটা উনি ধরে রাখতে পারবেন কিনা? আমার মনে হয় যদি আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদেরকে আইনের আওতায় আনা হয় এবং তাদের বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তাহলে সেটা তারেক জিয়াকে কিছুটা পলিটিক্যাল ক্যাপিটাল দিব এবং সেই পলিটিক্যাল ক্যাপিটালের আওতায় উনি আওয়ামী লীগের যারা ভালো নেতাকর্মী ছিল তাদেরকে আবার রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিতে পারেন। Right. কিন্তু এই মুহূর্তে উনি যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চান, সেটা তারেক রহমানের জন্য হবে পলিটিক্যালি সুইসাইড। অনেক ধন্যবাদ ডক্টর নিয়ামত এলাহি এবং ডক্টর বিরূপাক্ষ পাল। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা নতুন সরকারের যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেই চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বললাম। দুজন স্কলার, দুজন অধ্যাপক, গবেষক এবং লেখক, তারা বাংলাদেশকে যেভাবে দেখেন, তাদের জন্ম, বেড়ে ওঠা সবকিছুই বাংলাদেশের সঙ্গে তাদের নিবিড় যোগাযোগ রয়েছে, এবং আমরা আজকের অনুষ্ঠানের ভেতর দিয়ে তাদের দৃষ্টিতে বা তাদের চিন্তায় বা তাদের বিশ্লেষণে বাংলাদেশের চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বললাম। এবং একই সঙ্গে আমার মনে হয় যে সম্ভাবনার বিষয়গুলো উঠে এসেছে আজকের আলোচনায়। আমাদের দর্শক যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।